সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রাশেদ, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন বৈশ্বিক মহামারী করোনার কারণে সারা পৃথিবীর শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত। করোনাকালীন সময়ে শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে উদ্যোগ গ্রহণ করেছে, আমি তাকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগের সাথে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, স্বাস্থ্যবিধি মেনে চলছেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসভুক্ত মাস্টার্স প্রিলিমিনারি কোর্সের ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল পলিটিক্স বা আন্তর্জাতিক রাজনীতি পরিচিতি কোর্সের ৭ নম্বর লেকচার সাম্রাজ্যবাদ ও নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছে। আশা করি আপনারাও আমার সঙ্গে থাকবেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমেই আজকের আলোচ্য সূচিটা জেনে নিব, অর্থাৎ কি কি বিষয় আজকে আমরা আলোচনা করব বা কি কি বিষয় আমরা শিখব। সাম্রাজ্যবাদ কি, সাম্রাজ্যবাদ সম্পর্কে আমরা ধারণা নিব। সাম্রাজ্যবাদের বৈশিষ্ট্যগুলো কি কি সেগুলো আমরা জানব। সাম্রাজ্যবাদের উৎপত্তি বা বিকাশ সম্পর্কে আমরা আলোচনা করব। সাম্রাজ্যবাদ সম্পর্কে কার্ল মার্কস এবং তার অনুসারীদের ধারণা নিয়ে আলোচনা করব এবং তৃতীয় বিশ্বে সাম্রাজ্যবাদের প্রভাব নিয়ে আলোচনা করব। আমাদের দ্বিতীয় আলোচনার বিষয়বস্তু হচ্ছে নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা, নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য এবং নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার মূলনীতিসমূহ। আমরা শুরুতে জেনে নিব সাম্রাজ্যবাদ কি। শিক্ষার্থীবৃন্দ, সাম্রাজ্যবাদ শব্দটি উচ্চারণ করলেই আমাদের মনোজগতে একটি নেতিবাচক প্রতিচ্ছবি ফুটে ওঠে। বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলো সাম্রাজ্যবাদকে নিজেদের শোষণের হাতিয়ার বলেই মনে করে। সাম্রাজ্যবাদের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইম্পেরিয়ালিজম, যার উৎপত্তি হয়েছে ইম্পেরিয়ালিস্ট থেকে। নেপোলিয়নের অনুসারীদেরকে একসময় ইম্পেরিয়ালিস্ট বলা হতো, অর্থাৎ নেপোলিয়নের আগ্রাসী মনোভাবের কারণেই মূলত তার সমর্থকদের এই ধরনের শব্দের সাথে পরিচিত বলে মনে করা হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সাম্রাজ্যবাদের চূড়ান্ত পরিণতি ঘটে, অর্থাৎ সাম্রাজ্যবাদ পৃথিবী থেকে আস্তে আস্তে বিলুপ্তির পথে ধাবিত হয়। কিন্তু সাম্রাজ্যবাদী শক্তিগুলো এই সাম্রাজ্যবাদের নিন্দাসূচক শব্দটি ইতিবাচক অর্থে ব্যবহার করে পৃথিবীতে সাম্রাজ্য বিস্তার করেছে। আর সে কারণেই বলা হতো দি সান নেভার সেটস ইন দ্য ব্রিটিশ এম্পায়ার, অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য কখনো অস্তমিত হয় না। আমরা জানি পূর্ব থেকে পশ্চিম সারা পৃথিবীর এক সময় ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে ছিল। সাধারণভাবে আমরা বলতে পারি যে একটি দেশ নিজের স্বার্থে অন্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিনাশ বা সংকুচিত করে তার উপর নিজের প্রভুত্ব ও কর্তৃত্ব স্থাপন করলে তাকে সাম্রাজ্যবাদ বলে। অন্য দেশের স্বাধীনতা বিনষ্ট বা সংকুচিত করাই হলো সাম্রাজ্যবাদের প্রধান বৈশিষ্ট্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা এখান থেকে একটা স্পষ্ট ধারণা পাবেন যে কোনো রাষ্ট্র যদি অপর কোনো রাষ্ট্রের সাথে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করে, তার সঙ্গে কিন্তু সাম্রাজ্যবাদের কোনো সম্পর্ক নেই। যখন একটি রাষ্ট্র অপর একটি রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সংকুচিত করে
বা বিনষ্ট করে, তখনই কিন্তু সাম্রাজ্যবাদের বিকাশ ঘটে। চার্লস হজেস বলেছেন, অন্য রাষ্ট্রের স্বাধীনতার উপর প্রত্যক্ষ বা পরোক্ষ নিয়ন্ত্রণই হচ্ছে সাম্রাজ্যবাদ। সাম্রাজ্যবাদের আরো দুটি সংজ্ঞা আমাদের সামনে রয়েছে। একটি হচ্ছে জন স্টেসি বলেছেন, যে কোনো উপায়ে অপর রাষ্ট্রকে নিজ রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার অধীনে এনে তার উপর আধিপত্য বিস্তার করাই হচ্ছে সাম্রাজ্যবাদ। অর্থাৎ যে কোনো কৌশল অবলম্বন করে যদি কোনো রাষ্ট্র অপর কোনো রাষ্ট্রকে তার উপর আধিপত্য বিস্তার করতে পারে, সেখানেই সাম্রাজ্যবাদের জন্ম হয়। মার্ক্সীয় দার্শনিক, যাকে আমরা মার্ক্সের যোগ্য উত্তরসূরি ভ্লাদিমির ইলিচ লেনিন, সংক্ষেপে আমরা বলি লেনিন বা ভিআই লেনিন, তিনি বলেছেন যে ইম্পেরিয়ালিজম ইজ দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম, অর্থাৎ পুঁজিবাদের চূড়ান্ত রূপই হচ্ছে সাম্রাজ্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেনিনের এই বক্তব্যের সাথে বাস্তবতার অনেক মিল রয়েছে। কেননা দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইউরোপে ফরাসি বিপ্লব এবং শিল্প বিপ্লবের ফলে পুঁজি প্রযুক্তির যে প্রসার ঘটে, তার ফলে তাদের যে অতিরিক্ত উৎপাদন হয়, সেই উৎপাদন বিক্রি করার জন্য নতুন বাজার দখলের প্রয়োজন থেকেই কিন্তু মূলত সাম্রাজ্যবাদের বিকাশ। সাম্রাজ্যবাদের বৈশিষ্ট্যসমূহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাম্রাজ্যবাদের প্রধান কারণ অর্থনৈতিক হলেও এর মধ্যে রাজনৈতিক, সাংস্কৃতিক, সামরিক, অন্যান্য ও অর্থনৈতিক উদ্দেশ্য সমানভাবে ক্রিয়াশীল। এখানে আমরা বলবো যে সাম্রাজ্যবাদের প্রাথমিক বিস্তার ঘটে কিন্তু অর্থনৈতিক স্বার্থকে কেন্দ্র করে। পরবর্তীতে সেই রাষ্ট্র অন্যান্য ও অর্থনৈতিক উদ্দেশ্য, কোনো কোনো সময় ধর্ম প্রচার, কোনো কোনো সময় মতাদর্শ প্রচার, কোনো কোনো সময় নিজের শক্তি এবং সামর্থ্যের প্রসারের জন্য সাম্রাজ্যবাদের বিকাশ করতে পারে। সাম্রাজ্যবাদ কখনো বৃহৎ এলাকা জুড়ে হতে পারে, আবার কখনো ক্ষুদ্র এলাকা জুড়েও হতে পারে। সাম্রাজ্যবাদের নির্দিষ্ট কোনো পরিমাপযোগ্যতা বা মাপকাঠি কিন্তু আমরা এখানে দেখতে পাই। সাম্রাজ্যবাদ কোনো কোনো সময় একই বংশের মানুষের উপরেও হতে পারে। যেমন আমরা যদি পাকিস্তানি শাসন আমলের কথা বলি, সেই সময় কিন্তু পশ্চিম পাকিস্তান শাসক গোষ্ঠী জোর করে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব দখল করবার চেষ্টা করেছে। সাম্রাজ্যবাদের সংজ্ঞা অনুযায়ী এটা কিন্তু এক ধরনের সাম্রাজ্যবাদ, যেখানে একটি রাষ্ট্রের একটি অংশ অপর অংশকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করেছে। সাম্রাজ্যবাদ লাভজনক হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি সাম্রাজ্যবাদ হচ্ছে এক ধরনের শোষণের হাতিয়ার, কিন্তু কোনো কোনো সময় সাম্রাজ্যবাদী শক্তিগুলো তাদের নিজেদের স্বার্থেই তাদের সাম্রাজ্যে অবকাঠামো নির্মাণ করে, রাস্তাঘাট নির্মাণ করে। এর ফলে সেই সাম্রাজ্যের অর্থনৈতিক ভাবে এবং অবকাঠামোগতভাবে লাভবান হবার সম্ভাবনাও থাকে। সাম্রাজ্যবাদ পরিকল্পিত হতে পারে, অপরিকল্পিত হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাম্রাজ্যবাদী শক্তিগুলো যখন বাজার দখল করার চেষ্টা আসে, তখন তারা যখন সুযোগ পায়, তখন কিন্তু আস্তে আস্তে রাজনৈতিক ক্ষমতা দখল করে। সেখান থেকে কিন্তু সাম্রাজ্যবাদের বিকাশ। আমরা যদি সামরিক শাসনের কথা বলি, সামরিক বাহিনী ক্ষমতা দখলের জন্য দুটি জিনিস দরকার। একটা হচ্ছে ক্ষমতা দখলের ইচ্ছা, আর ক্ষমতা দখলের সুযোগ। সাম্রাজ্যবাদী শক্তিগুলো যখন কোনো অঞ্চলে বা কোনো দেশে অর্থনৈতিক বাণিজ্য করবার উদ্দেশ্যে আসে, তখন তাদের সামনে এক ধরনের সুযোগ তৈরি হয়ে যায়। সেই দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগে সাম্রাজ্যবাদী শক্তিগুলো সেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দখল করে সেই দেশের উপরে সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। সাম্রাজ্যবাদের উৎপত্তি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাম্রাজ্যবাদের উৎপত্তি নিয়ে দুই ধরনের ব্যাখ্যা রয়েছে। আমরা আলোচনার সুবিধার্থে দুই ধরনের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে মার্ক্সীয় ব্যাখ্যা এবং অপরটি হলো উদারনৈতিক ব্যাখ্যা। সাম্রাজ্যবাদের মার্ক্সীয় ব্যাখ্যা যিনি দিয়েছেন, তিনি হচ্ছেন ভ্লাদিমির ইলিচ লেনিন। 1917 সালে তার প্রকাশিত ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অব ক্যাপিটালিজম শীর্ষক গ্রন্থে তিনি সাম্রাজ্যবাদের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন।
লেনিন সাম্রাজ্যবাদ বিকাশের জন্য তিনটি কারণ চিহ্নিত করেছেন। কারণগুলো হচ্ছে সাম্রাজ্যবাদ হলো একচাটিয়া পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ হলো ক্ষয়িষ্ণু পরগাছা পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ হলো মুমূর্ষু পুঁজিবাদ। আমরা এই তিনটি পয়েন্ট একটু বিশ্লেষণ করতে চাই। লেনিন প্রথমে বলেছেন সাম্রাজ্যবাদ হলো একচেটিয়া পুঁজিবাদ, অর্থাৎ ফরাসি বিপ্লব এবং শিল্প বিপ্লবের ফলে ইউরোপের রাষ্ট্রগুলোর মধ্যে যে অর্থনৈতিক ইতিবাচক পরিবর্তন হয়, যার ফলে তাদের উৎপাদনের পরিমাণ বহুগুণে বৃদ্ধি পায়। এই অতিরিক্ত উৎপাদিত পণ্য এবং পুঁজি পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করবার জন্য পুঁজিপতি রাষ্ট্রগুলো একচাটিয়া আধিপত্য বিস্তার করে, যার ফলে পুঁজির কেন্দ্রীকরণ ঘটে, ব্যাংক পুঁজির কেন্দ্রীকরণ ঘটে, পুঁজির বিনিয়োগের জন্য পরিবেশ প্রয়োজন হয়ে পড়ে, পুঁজি বিনিয়োগের জন্য বাজার দখলের প্রয়োজন পড়ে এবং কখনো কখনো ভূখণ্ড দখল বা পুনর্বন্টনের মানসিকতা থেকেই একচেটিয়া পুঁজিবাদের বিকাশ ঘটে। লেনিন দ্বিতীয় পয়েন্টে বলেছেন সাম্রাজ্যবাদ হলো ক্ষয়িষ্ণু পরগাছা পুঁজিবাদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে লেনিনের যুক্তি হচ্ছে একটি দেশ যখন অপর একটি দেশে সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করে তখন সেখানে এক ধরনের অর্থনৈতিক শোষণ সৃষ্টি হয় এবং পুঁজিবাদী রাষ্ট্রগুলো বা পুঁজিপতিরা শুধুমাত্র পুঁজি বিনিয়োগ করে। উৎপাদন প্রক্রিয়ার সাথে যুক্ত থাকে হচ্ছে শ্রমিক, কিন্তু শ্রমিককে একটি নির্দিষ্ট পরিমাণ পারিশ্রমিক দিয়ে পুঁজিপতিরা সমস্ত লাভটা নিয়ে নেয়, যার কারণে পুঁজিপতিরা তাদের এই উপার্জিত অর্থ থেকে আরাম আয়েশি এবং ভোগ বিলাসী জীবন যাপন করে, যার কারণে লেনিন মনে করেন এটি এক ধরনের ক্ষয়িষ্ণু বা পরগাছা। যেহেতু পুঁজিপতিরা শ্রমিক শ্রেণীর শ্রমের উপর নির্ভরশীল, তাই এটাকে পরগাছা পুঁজিবাদ হিসেবে আখ্যায়িত করেছেন। লেনিনের তৃতীয় পয়েন্ট হচ্ছে সাম্রাজ্যবাদ হলো মুমূর্ষু পুঁজিবাদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের অবগতির জন্য আমরা একটু মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে সমাজ বিকাশের পর্যায়গুলো বিশ্লেষণ করতে চাই। কার্ল মার্কস বলেছেন একটি সমাজ বিবর্তন হয় 5টি পর্যায়। সমাজের প্রাথমিক পর্যায় হচ্ছে আদিম সাম্যবাদী সমাজ, দ্বিতীয় পর্যায় হচ্ছে দাস সমাজ, তৃতীয় পর্যায় হচ্ছে সামন্তবাদী সমাজ, চতুর্থ ধাপে হচ্ছে পুঁজিবাদী সমাজ এবং পঞ্চম পর্যায়ে হচ্ছে সমাজতান্ত্রিক সমাজ। কার্ল মার্কস মনে করছেন যে আদিম সাম্যবাদী সমাজে মানুষের কোনো ব্যক্তিগত সম্পত্তি ছিল না, যার কারণে সেখানে রাষ্ট্র ছিল না। দাস সমাজ থেকে মানুষের ব্যক্তিগত সম্পত্তি সৃষ্টি হয়েছে, অর্থাৎ সেই সময় দাস ছিল এবং দাসের মালিক ছিল, অর্থাৎ মালিকদের সম্পত্তি ছিল হচ্ছে তাদের দাস, আর সে কারণেই তখন রাষ্ট্র সৃষ্টি হয়েছে। সামন্তবাদী সমাজেও সামন্ত প্রভু ও ভূমিদাস ছিল। পুঁজিবাদী সমাজে আছে মালিক এবং শ্রমিক শ্রেণী সৃষ্টি হয়েছে, অর্থাৎ প্রত্যেকটি প্রথম সমাজবাদে মাঝখানের 3টি সমাজ ব্যবস্থায় শ্রেণী বৈষম্য ছিল, ব্যক্তিগত সম্পত্তি ছিল এবং রাষ্ট্র ছিল, এবং তারা মনে করছেন রাষ্ট্র হচ্ছে শোষণের হাতিয়ার। আর এই অবস্থা থেকে উত্তরণের জন্য মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি হচ্ছে পুঁজিবাদী সমাজে এসে মালিক এবং শ্রমিকের মধ্যে এমন একটি সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হবে যে সংঘর্ষের মধ্যে দিয়ে মালিক পক্ষের পতন অনিবার্য হবে এবং আবার শ্রমিক শ্রেণী ক্ষমতা দখল করবে এবং আবার একটি সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ পুঁজিবাদ হচ্ছে সর্বশেষ ধাপ, যার পরেই আবার সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে। সেই দিক বিবেচনায় লেনিন বলেছেন সাম্রাজ্যবাদ হলো মুমূর্ষু পুঁজিবাদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সাম্রাজ্যবাদের উদারনৈতিক ব্যাখ্যা একটু বলতে চাই। সাম্রাজ্যবাদের উদারনৈতিক ব্যাখ্যা লেনিনীয় ব্যাখ্যা থেকে একটু ভিন্ন। উদারনৈতিক ব্যাখ্যায় সাম্রাজ্যবাদ সৃষ্টির পেছনে অর্থনৈতিক বিকাশ এবং পৃথিবীর ঘটে যাওয়া রাজনৈতিক অর্থনৈতিক পরিবর্তনগুলোকে চিহ্নিত করা হয়েছে। হবসন মনে করেন উদ্বৃত্ত পুঁজি ও ভোগ্যপণ্য বিদেশে বাজার বিক্রির চেষ্টা থেকেই সাম্রাজ্যবাদের
বিকাশ, অর্থাৎ ইউরোপে যে ফরাসি বিপ্লব, শিল্প বিপ্লব সংগঠিত হয়েছে, সেই বিপ্লবের ফলে তাদের অর্থনৈতিক গতি প্রকৃতি পরিবর্তিত হয়েছে। উৎপাদনের উপকরণ হিসাবে ভূমি, শ্রম, মূলধন সংগঠনের সাথে প্রযুক্তি যুক্ত হয়েছে, যার কারণে উৎপাদন বহু গুণে বৃদ্ধি পেয়েছে। এই অতিরিক্ত উৎপাদিত পণ্য তাদের দেশে বিক্রি করবার মতো অবস্থা ছিল না, যার কারণে এই অতিরিক্ত পণ্য বিক্রির জন্য পুঁজিবাদী দেশগুলো পৃথিবীর অন্যান্য উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলোতে বাজার দখলের চেষ্টা করে। সেখান থেকে আস্তে আস্তে তারা বাজার দখলের পাশাপাশি তাদের সুযোগ এবং ইচ্ছাকে কাজে লাগিয়ে সে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বা রাজনৈতিক ক্ষমতা দখলের মাধ্যমে সেখানে সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠিত করেছে এবং পরবর্তীতে তারা সেই সাম্রাজ্যবাদী অঞ্চলে কিছু উন্নয়নও করেছে, পাশাপাশি কিছু শোষণ প্রক্রিয়াও অব্যাহত রেখেছে। মূলত এটি হচ্ছে সাম্রাজ্যবাদের উদারনৈতিক ব্যাখ্যা। তবে উন্নয়নশীল বিশ্ব মনে করে যে সাম্রাজ্যবাদ মূলত তাদের উপরে উন্নত বিশ্বের এক ধরনের শোষণ প্রক্রিয়া। সাম্রাজ্যবাদের মাধ্যমে কিভাবে উন্নত বিশ্ব অনুন্নত এবং উন্নয়নশীল বিশ্বকে শোষণ করেছে বা কিভাবে প্রভাব বিস্তার করেছে, সে বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। আর্থিক উদ্দেশ্য, সাম্রাজ্যবাদের প্রধান উদ্দেশ্য কিন্তু আর্থিক, অর্থাৎ একটি রাষ্ট্র অর্থনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য কখনো বাণিজ্যিক উদ্দেশ্য সাধন, কখনো পুঁজি বিনিয়োগ বা কখনো পুঁজি এবং প্রযুক্তির বিনিয়োগ ইত্যাদি স্বার্থকে সামনে রেখেই একটি রাষ্ট্র তার সাম্রাজ্যবাদী চিন্তা বা ধারণার প্রসার ঘটায় এবং তৃতীয় বিশ্বের অধিকাংশ দেশেই অর্থনৈতিক উদ্দেশ্যে সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠিত হয়েছিল। সাম্রাজ্যবাদের সাথে জাতীয়তাবাদ ও উগ্র জাতীয়তাবাদের একটি সম্পর্ক রয়েছে। কোনো কোনো সময় জাতীয়তাবাদ প্রসারের লক্ষ্যে, আবার কখনো কখনো জাতীয়তাবাদের উগ্র রূপ অর্থাৎ উগ্র জাতীয়তাবাদ সাম্রাজ্যবাদ বিস্তারে ভূমিকা পালন করেছে। আমরা যদি হিটলারের ফ্যাসিবাদ এবং মুসলিনির প্রবর্তিত ফ্যাসিবাদ এবং ন্যাৎসিবাদ নিয়ে আলোচনা করি, তাহলে দেখব যে এই দুটি মতবাদ সারা পৃথিবীতে এক ধরনের উগ্র বোধ তৈরি করেছিল। সেই বোধ থেকেই কিন্তু আসলে জাতীয়তাবাদের বিকাশ এবং জাতীয়তাবাদের বিকৃত রূপটা হচ্ছে উগ্র জাতীয়তাবাদ, যা সারা পৃথিবীতে সাম্রাজ্য প্রতিষ্ঠায় ভূমিকা পালন করেছে। জাতীয় নিরাপত্তা, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি রাষ্ট্র জাতীয় নিরাপত্তার স্বার্থে অনেক সময় তার নিকটবর্তী ছোট বা ক্ষুদ্র রাষ্ট্রের উপরে সাম্রাজ্য বিস্তার করে থাকে এবং এর ফলে সেই রাষ্ট্রটি কিন্তু সাম্রাজ্যবাদের দ্বারা প্রভাবিত হয়। ধর্ম এবং সভ্যতা প্রচার, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পৃথিবীর বিভিন্ন দেশ ধর্ম এবং সভ্যতা প্রচারের নামে পৃথিবীর বহু দেশে সাম্রাজ্যবাদ বিস্তার করেছে। এর ফলে সেইখানে যেমন এক ধরনের ধর্মীয় প্রভাব এবং মতাদর্শ ছিল, পাশাপাশি কিন্তু রাজনৈতিক ক্ষমতা দখলের মাধ্যমে শোষণের প্রক্রিয়া আমরা দেখতে পেয়েছি। উদ্বৃত্ত লোকসংখ্যা স্থানান্তর, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি দেশের লোক সংখ্যা বিভিন্ন কারণে অন্য দেশে পাড়ি জমায়। যেমন বাংলাদেশের বর্তমান 1 কোটির উপরে জনসংখ্যা পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করছে, কিন্তু এর সাথে কিন্তু সাম্রাজ্যবাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু আমরা যদি ব্রিটিশ সাম্রাজ্যের কথা বলি, আমরা ভারতবর্ষে যারা এসেছিলেন বাণিজ্য করতে, তারা কিন্তু এখানে বাণিজ্যের পাশাপাশি রাজনৈতিক ক্ষমতা দখলের কৌশল অবলম্বন করেছে এবং শেষ পর্যন্ত সফল হয়েছিল। 1757 সালে পলাশী যুদ্ধের মধ্য দিয়ে আমাদের এখানে ব্রিটিশ ভারতে সাম্রাজ্যবাদের বিকাশ ঘটেছিল। জাতীয় শক্তি বৃদ্ধি, একটি রাষ্ট্রের প্রধান হাতিয়ার হলো তার জাতীয় শক্তি। যে রাষ্ট্রের জাতীয় শক্তি যত বেশি, সে রাষ্ট্র আন্তর্জাতিক রাজনীতিতে
তত বেশি প্রভাব বিস্তার করতে পারে। এই জাতীয় শক্তি বৃদ্ধির মাধ্যমেও অনেক সময় আমরা সাম্রাজ্যবাদের বিকাশ ঘটতে দেখেছি। সাম্রাজ্যবাদী শক্তিগুলো তাদের উপনিবেশ বা সাম্রাজ্য থেকে কাঁচামাল সংগ্রহ করে এবং সেটি আবার তাদের কারখানায় পণ্য উৎপাদন করে অধিক দামে বিক্রি করে সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠায় আরো অগ্রণী ভূমিকা পালন করে থাকে। জাতিগত প্রাধান্যের ধারণা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পৃথিবীর অনেক জাতিকে আমরা দেখেছি যা নিজেদেরকে শ্রেষ্ঠ জাতি বলে মনে করেছে এবং তারা মনে করে তারা যেহেতু শ্রেষ্ঠ জাতি তাই তারা পৃথিবীর অন্যান্য জাতিকে শাসন করবে, এটি নিয়ম বা স্বাভাবিক। সে ধারণা থেকেও সাম্রাজ্যবাদের বিকাশ ঘটেছে এবং সাম্রাজ্যবাদী শক্তিগুলো অনুন্নত এবং উন্নয়নশীল বিশ্বকে শোষণ করেছে। ক্ষমতা ও আধিপত্যের লালসা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্ষমতা হচ্ছে এমন একটি জিনিস যা দ্বারা কোনো ব্যক্তি অপর ব্যক্তির উপরে প্রভাব বিস্তার করতে পারে। ক্ষমতা হচ্ছে প্রভাব বিস্তারের সামর্থ্য বা ক্ষমতা। যদি কোনো রাষ্ট্র কোনো রাষ্ট্রের উপরে প্রভাব বিস্তার করতে পারে তাহলে সে নিজেকে কখনো গর্বিত মনে করে। যদি কোনো রাষ্ট্র দখল করে সে দেশের জাতীয় পতাকা উত্তোলন করতে পারে তাহলে সে দেশের জনগণ এবং সরকার উভয়ই কিন্তু গর্বিত বোধ করে। এই যে মানসিকতা এবং আধিপত্য বিস্তারের লালসা, সেখান থেকে কিন্তু জাতীয়তাবাদের বিকাশ ঘটেছে এবং সর্বশেষ বলা হয়েছে সাম্রাজ্যবাদী যুক্তি। ইউরোপের শিল্প বিপ্লবের ফলে, জ্ঞান বিজ্ঞানের প্রসারের ফলে সেখানকার কিছু মানুষ নিজেদেরকে শ্রেষ্ঠ মানুষ বলে মনে করত এবং তারা মনে করত যে তারা পৃথিবীর অন্যান্য দেশকে শাসন করবার যোগ্যতা রাখে এবং তারা নিজেদেরকে যে শ্রেষ্ঠ মনে করত। যেমন একসময় একটা প্রবাদ ছিল যে হোয়াইট ম্যান বার্ডেন, অর্থাৎ সারা পৃথিবীতেই অপেক্ষাকৃত ফর্সা বা সাদা মানুষগুলো অপেক্ষাকৃত কম সাদা বা কালো মানুষদের উপরে আধিপত্য বিস্তার করেছে এবং তাদের যে এই মানসিকতা, এখান থেকে কিন্তু সাম্রাজ্যবাদের বিকাশ ঘটেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা সাম্রাজ্যবাদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম। এখন আমরা দেখব নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা কি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার ধারণাটি খুব বেশি আমাদের কাছে পরিচিত নয়, তবে নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা বিকাশের পেছনে সাম্রাজ্যবাদের কিছুটা প্রভাব রয়েছে। সাম্রাজ্যবাদের ফলে সারা পৃথিবীতে যে সাম্রাজ্য স্থাপিত হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এসে আমরা দেখতে পাই যে সাম্রাজ্যবাদের ধারাটি আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করে। কেননা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীর বড় বড় সাম্রাজ্য, বড় বড় রাষ্ট্রগুলো তাদের সাম্রাজ্য গুটিয়ে নিতে বাধ্য হয় এবং যার ফলেই এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকায় অনেক স্বাধীন রাষ্ট্র জন্ম হয়। যেমন আমরা যদি আমাদের এই ভারতীয় উপমহাদেশের কথা বলি, 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত এখানে ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠিত ছিল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1947 সালে এখানে ব্রিটিশ সাম্রাজ্যের অবসান ঘটে এবং দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। এটা শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতেই অনেক রাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে স্বাধীনতা অর্জন করেছে। এই নব্য স্বাধীন রাষ্ট্রগুলো তাদের আর্থসামাজিক উন্নয়ন এর জন্য পুঁজিবাদী ও উন্নত দেশগুলোর মধ্যে একটি ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা করে, কিন্তু সেই ঐক্য ব্যর্থতায় পর্যবসিত হয় এবং জাতিসংঘ সনদের 55 নং ধারায় তৃতীয় বিশ্বের জীবনমানের উন্নয়ন, বেকার সমস্যার সমাধান ও অর্থনৈতিক সামাজিক অগ্রগতির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচিত হয়েছে। এই অবস্থায় 1970 সালে কয়েকটি উন্নয়নশীল দেশ নিজেদের অর্থনৈতিক ও বাণিজ্যিক উন্নয়নের জন্য ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এর নিকট একগুচ্ছ প্রস্তাব প্রদান করে, যা নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা বা
নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার NIEO নামে পরিচিত। আমি আবারও বলছি যে 1970 সালে কয়েকটি উন্নয়নশীল দেশ মিলে জাতিসংঘের কাছে তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য যে প্রস্তাবটি প্রদান করে সেটি মূলত নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা নামে পরিচিত। এই ব্যবস্থা 1974 সালের 1 মে জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত হয় এবং 1974 সালের 12 ডিসেম্বর থেকে নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা কার্যকর করা হয়। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে তৃতীয় বিশ্বের স্বাধীনতা অর্জনকারী দেশগুলো নিজেদের সামাজিক রাজনৈতিক উন্নয়ন তথা ভাগ্যের উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের নিকট যে প্রস্তাব দিয়েছিল সমষ্টিগতভাবে সেই প্রস্তাবকে আমরা নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা নামে জানি এবং এটি 1974 সালের 12 ডিসেম্বর থেকে কার্যকর হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় তখন এর মূল লক্ষ্য ছিল মূলত 3টি। আমরা প্রথমেই নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার মূল লক্ষ্য 3টি নিয়ে আলোচনা করব। প্রথমটি হচ্ছে উন্নত উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বিরাজমান অর্থনৈতিক বৈষম্য বিলোপ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ইতিমধ্যেই বলেছি যে উন্নয়নশীল দেশগুলো মনে করত যে তাদের অর্থনৈতিক অনুন্নয়নের জন্য তাদের সাম্রাজ্যবাদী শক্তিগুলো দায়ী। তাই তারা চেয়েছে যেহেতু দীর্ঘদিন তারা সাম্রাজ্যবাদের শিকার হয়েছে সেহেতু সাম্রাজ্যবাদী পুঁজিবাদী শক্তিগুলো তাদের অর্থনৈতিক উন্নয়নে এগিয়ে আসবে এবং তাদের মধ্যে বিরাজিত অর্থনৈতিক বৈষম্য হ্রাস বা বিলোপ করবে। বিশ্ব পর্যায়ে সুস্থির আর্থসামাজিক উন্নয়নের নিশ্চয়তা। এখানে একটি কথা বলা হয়েছে, সুস্থির আর্থসামাজিক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সারা পৃথিবীতেই সবসময় এক ধরনের অস্থিরতা বিরাজিত ছিল এবং আছে এবং উন্নত বিশ্বগুলো বিভিন্ন কৌশলে সাম্রাজ্যবাদের হয়তো পতন ঘটেছে, নব্য উপনিবেশবাদের মাধ্যমে, বিশ্বায়নের মাধ্যমে, মুক্তবাজার অর্থনীতির মাধ্যমেও তৃতীয় বিশ্বকে শোষণ করছে, যার কারণে বিশ্ব পর্যায়ে একটি সুস্থির আর্থসামাজিক উন্নয়নের নিশ্চয়তা প্রদান করতে হবে। বর্তমান ও ভবিষ্যৎ বিশ্ববাসীর জন্য ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা, অর্থাৎ বর্তমানে যারা পৃথিবীতে আছে এবং ভবিষ্যতে যারা পৃথিবীতে আসবে উভয়ের জন্য ন্যায় এবং শান্তি প্রতিষ্ঠার একটি উদ্যোগ নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে গৃহীত হয়েছে। নতুন আন্তর্জাতিক ব্যবস্থার মূলনীতি সমূহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে 1974 সালের পর থেকে নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা বিভিন্ন সময়ে বিভিন্ন মূলনীতি গ্রহণ করেছে। এটি সময় ভেদে পরিবর্তিত হয়েছে। তা আমরা এখানে 2000 সালের আগ পর্যন্ত যে মূলনীতিগুলো গৃহীত হয়েছে বিভিন্ন সময় সেখান থেকে কিছু মূলনীতি একত্রিত করেছি। এগুলো হচ্ছে রাষ্ট্রসমূহের সমতা এবং সার্বভৌমত্ব। আপনারা জানেন জাতিসংঘের সনদের অনুসারে সকল রাষ্ট্রই স্বাধীন এবং সকল রাষ্ট্রের সার্বভৌমত্বই সমান। নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে কিন্তু রাষ্ট্রসমূহের সমতা ও সার্বভৌমত্বের কথা বলা হয়েছে। সমতার ভিত্তিতে রাষ্ট্রসমূহের মধ্যে সহযোগিতা, অর্থাৎ রাষ্ট্রগুলোর মধ্যে যে বৈষম্য আছে, যখন একটি রাষ্ট্র আন্তর্জাতিক কোনো ফোরামে একসাথে বসবে তখন সকল রাষ্ট্রকেই সমান মর্যাদা প্রদান করতে হবে। একটি উপনিবেশিক শাসক ছিল, আরেকজন উপনিবেশের শিকার হয়েছে, এই দুইটি রাষ্ট্রের মধ্যে যেন শুরুতেই বৈষম্য না হয় সে বিষয়টি এখানে বিবেচ্য। সকল প্রকার অসমতা ও অন্যায় নির্মূল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মানুষে মানুষে অসমতা শুরু থেকে ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতে হয়তো থাকবে। সেই অসমতা দূর করবার উদ্যোগটি কিন্তু নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে গৃহীত হয়েছে। বিশ্বের অর্থনৈতিক সমস্যার সমাধানে সকল রাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণ, অর্থাৎ বিশ্বের রাষ্ট্রগুলোর তাদের অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে এবং স্ব আর্থসামাজিক ব্যবস্থা নির্ধারণের অধিকার সবাইকে প্রদান করতে হবে। জাতীয় সম্পদের ব্যবহারের পূর্ণ স্বাধীনতা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
একটি দেশের যে সম্পদ আছে সেই সম্পদ যেন অন্য কোনো শক্তি দ্বারা নিয়ন্ত্রিত না হয়। যে দেশ সেই সম্পদের মালিক সেই দেশ যেন স্বাধীনভাবে সেই সম্পদ ভোগ করতে পারে, সেই নিশ্চয়তার কথা নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থায় বলা হয়েছে। উন্নয়নশীল দেশসমূহের অব্যাহতভাবে সাহায্য প্রদান। আবারও বলছি যে উন্নত বিশ্বগুলো নিঃশর্তভাবে এবং অব্যাহতভাবে উন্নয়নশীল দেশকে সাহায্য করবে, সেই লক্ষ্যকে সামনে রেখেই কিন্তু নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা গৃহীত হয়েছে এবং এটি একটি গুরুত্বপূর্ণ মূলনীতি হিসেবে স্থান পেয়েছে। প্রচলিত মুদ্রা ব্যবস্থার প্রচলন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন প্রত্যেক দেশের এক একটি মুদ্রা আছে, কিন্তু সকল দেশের মুদ্রা কিন্তু আন্তর্জাতিক মুদ্রার স্বীকৃতি অর্জন করতে পারেনি। আমরা যখন বিদেশে যাই তখন আমরা ডলার নিয়ে যাই, ইউরো নিয়ে যাই, যা সারা পৃথিবীতে চলে। আমরা যখন মধ্যপ্রাচ্যের কোনো দেশে যাই তখন সেই দেশের মুদ্রা আমাদের নিয়ে যেতে হয়। অর্থাৎ এই আন্তর্জাতিকভাবে কিছু মুদ্রার গ্রহণযোগ্যতা বেশি। এর প্রধান কারণ হচ্ছে তাদের অর্থনৈতিক ক্ষমতা বা সামর্থ্য। তাই এই প্রচলিত মুদ্রা ব্যবস্থা যেটি আছে সেটি যেন পরিবর্তন করা হয়, সেই প্রস্তাবটি এখানে প্রদান করা হয়েছে। উন্নয়নশীল দেশসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি। উন্নয়নশীল দেশগুলো যেগুলো আছে সেই দেশগুলো নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য কার্যকর ভূমিকা পালন করবে। কেননা উন্নয়নশীল দেশগুলোই নিজেরা নিজেদের সমস্যা যদি আদান প্রদান করতে পারে তাহলেই কিন্তু সহজেই সমস্যাগুলো সমাধান করতে পারবে। আর উন্নত প্রযুক্তিতে স্বল্প উন্নত দেশের প্রবেশাধিকার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই সময়ে করোনাকালীন সময়ে একটা কথা স্পষ্টতই বলতে চাই যে বাংলাদেশের মতো দেশ কিন্তু এখনো ভ্যাকসিন তৈরির উদ্যোগই গ্রহণ করতে পারেনি, অথচ পৃথিবীর অনেক উন্নত রাষ্ট্র ভ্যাকসিন তৈরিতে প্রায় সাফল্য অর্জন করেছে। এখন এই ভ্যাকসিনটি যখন তৈরি হবে তখন বাংলাদেশ বা তৃতীয় বিশ্ব পাবে কিনা সেটি একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তাই উন্নত বিশ্ব যে প্রযুক্তি আবিষ্কার করেছে সেই প্রযুক্তি যেন স্বল্প উন্নত দেশে প্যাটেন্ট আছে আন্তর্জাতিকভাবে পণ্য আদান প্রদানের ক্ষেত্রে, সেই স্বল্প মূল্যে যদি প্রদান করা হয় তাহলে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ আরো অনেক অনুন্নত দেশ আছে যারা এই করোনা ভাইরাসের টিকা পেতে পারে। তাছাড়া কিন্তু এ দেশের পক্ষে বা তৃতীয় বিশ্বগুলোর পক্ষে করোনা ভাইরাসের টিকা সহজে পাওয়া সম্ভব নয়। তাই বলা হয়েছে যে উন্নত প্রযুক্তি স্বল্প উন্নত দেশে প্রবেশাধিকারের অবাধ সুবিধা প্রদান করতে হবে। আমরা এখন দেখব নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা লক্ষ্যমাত্রা 2020 সালের মধ্যে তারা কি কি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এগুলো হলো ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখনো পৃথিবীর অনেক রাষ্ট্রে মানুষ ক্ষুধার্ত আছে, অপুষ্টি আছে এবং দারিদ্র্য দূরীকরণের কথা বলা হয়েছে। আমরা যদি রোহিঙ্গাদের কথা বলি, তারা কিন্তু বাংলাদেশে এসে একটি অমানবিক জীবনযাপন করছে, মানবেতর জীবনযাপন করছে। তাই তাদের ক্ষুধা, অপুষ্টি এবং দারিদ্র্য, সারা পৃথিবীতে যে সমস্ত মানুষ ক্ষুধার্ত আছে, অপুষ্টিতে ভুগছে, তাদের ক্ষুধা অপুষ্টি দূর করে দারিদ্র্য দূরীকরণের কথা নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা 2020 এর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ন্যায়সঙ্গতভাবে ও সমতার ভিত্তিতে সামাজিক আয় নিশ্চিতকরণ। আমরা জানি যে সারা পৃথিবীতে একটা আয় বৈষম্য রয়েছে, ধর্মভেদে রয়েছে, জাতিভেদে রয়েছে, বর্ণভেদে রয়েছে। এই বৈষম্যগুলো বিলোপ করতে হবে, সকলের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই করোনাকালীন সময়ে পৃথিবীর অনেক মানুষ বেকার হয়ে যাচ্ছে। তাই যোগ্যতা থাকার সত্ত্বেও বা সমান যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে যেন কোনো বৈষম্য না করা হয়, যেটি নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার গৃহীত হয়েছে। কোনো প্রকার ভেদাভেদ ছাড়া শ্রমের ন্যায়সঙ্গত পারিশ্রমিক প্রদান, অর্থাৎ যোগ্যতা সমযোগ্যতার ভিত্তিতে যদি কর্মসংস্থানের ব্যবস্থা হয় এবং সেক্ষেত্রে যেন সবাইকে সমান পারিশ্রমিক প্রদান করা হয়। তৃতীয় বিশ্বের নাগরিক দেখে তাকে কম পারিশ্রমিক যেন প্রদান করা হয়, উন্নত বিশ্বের নাগরিক দেখে তাকে যেন বেশি পারিশ্রমিক প্রদান করা হয়। কিন্তু বাস্তবতা হচ্ছে পৃথিবীর বড় বড় কোম্পানিগুলো, বড় বড় মাল্টিনেশনাল কোম্পানিগুলো কিন্তু উন্নত দেশের নাগরিকদের দ্বারা নিয়ন্ত্রিত। আমরা বাংলাদেশে দেখি, বাংলাদেশের অনেক বড় বড় কোম্পানি যেখানে বিদেশ থেকে সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসারকে নিয়োগ প্রদান করা হয়েছে এবং তার নিচে তার অধীনে বাংলাদেশের নাগরিকরা কাজ করছে। এটি যেন না হয় সেই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। সার্বজনীন প্রাথমিক শিক্ষা, অর্থাৎ সারা পৃথিবীতেই
প্রাথমিক শিক্ষা অর্জনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, সাথে সাথে বাংলাদেশও এই লক্ষ্যমাত্রাগুলো বাস্তবায়নের কাজ করছে। শিশু মৃত্যুর হার হ্রাসকরণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিশু মৃত্যু সারা পৃথিবীতে একটি সমস্যা। ক্ষুধা, অপুষ্টি, দারিদ্র্য ইত্যাদির কারণে অনেক শিশুই অল্প বয়সে তাদের বিকাশের পূর্বেই মারা যাচ্ছে। তাই এই মৃত্যুর হারটা হ্রাস করবার কথা নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থায় বলা হয়েছে, এবং যখনই শিশু মৃত্যুর হার হ্রাস পাবে তখনই কিন্তু গড় আয়ুষ্কাল বাড়বে, এবং এটি বলা হয়েছে যে ন্যূনতম 60 বছর যেন একজন মানুষের গড় আয়ু হয়। সকলের জন্য সর্বোচ্চ মাত্রা অর্জন, অর্থাৎ একজন মানুষের যোগ্যতা থাকলে যেন সে তার যোগ্যতা দিয়ে তার সর্বোচ্চ পদটি অর্জন করতে পারে। এইখানে যেন কোনো জাতি, ধর্ম, বর্ণ ইত্যাদি ভেদাভেদের কারণে কোনো মানুষকে তার যোগ্যতা অনুসারে যথাযথ স্থানটি প্রদান করা থেকে বিরত রাখা না হয়, এটি নিশ্চিতকরণের কথা বলা হয়েছে। সকলের জন্য পর্যাপ্ত বাসস্থান, পানি, বিদ্যুৎ ও গ্যাসের নিশ্চয়তা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মানুষের মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, বাসস্থান হলেও বর্তমান সময়ে পানি, বিদ্যুৎ, গ্যাস, বিশেষ করে বিশুদ্ধ পানির কথা এখানে বলা হয়েছে। বিশুদ্ধ পানি ছাড়া সুস্থ ও সুন্দর জীবন যাপন সম্ভব নয়। সেই লক্ষ্যেই কিন্তু নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থায় বাসস্থান, পানি, বিদ্যুৎ ও গ্যাস নিশ্চয়নের জন্য তাগিদ প্রদান করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার আরো কিছু কার্যাবলী, আসলে অর্থনৈতিক ব্যবস্থার কার্যাবলী এবং লক্ষ্য উদ্দেশ্যগুলো প্রায় একই রকম। আমরা এখানে কার্যাবলী হিসেবে বলেছি প্রাকৃতিক সম্পদের উপর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা। নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা সে দেশের জনগণকে, প্রত্যেক দেশের জনগণকে তার নিজ দেশের প্রাকৃতিক সম্পদের উপর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা লক্ষ্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে, এবং এটা বাস্তবায়নের জন্য তারা কাজ করছে। পর্যাপ্ত মজুদ, এখানে মজুদ বলতে আমরা জানি যে উন্নয়নশীল বিশ্ব মূলত কৃষি নির্ভর, এবং কৃষির প্রধান উৎপাদন হচ্ছে, আমরা যদি সারা পৃথিবীর কথা চিন্তা করি, কফি, চিনি, পাট, তুলা, রাবার, চা পাতা ইত্যাদি যদি পর্যাপ্ত মজুদ করতে পারে তাহলে তারা একটা শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করতে পারে। অনুন্নত দেশ থেকে আমদানি উৎসাহিতকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উন্নত দেশগুলো যদি অনুন্নত দেশ থেকে আমদানি বেশি করে তাহলে তাদের একটা বাণিজ্যিক যে ঘাটতি থাকে, লেনদেনের ভারসাম্যটা স্থিতিশীল থাকে। তাই অনুন্নত দেশ থেকে উন্নত বিশ্ব আমদানি উৎসাহিতকরণের কথা বলা হয়েছে। পণ্যের প্রক্রিয়াজাতকরণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা জানেন যে আমরা যদি চামড়ার কথা বলি, বাংলাদেশে চামড়ার একসময় অনেক দাম ছিল, বর্তমান সময়ে এখন চামড়ার দাম অনেক কম। এতে কিন্তু বাংলাদেশের মানুষ বঞ্চিত হচ্ছে, অথচ উন্নত এবং শিল্প সমৃদ্ধ দেশ কিন্তু লাভবান হচ্ছে। তাই পণ্য প্রক্রিয়াজাতকরণের সুযোগ দিতে হবে। প্রযুক্তির হস্তান্তর, উন্নত বিশ্ব যে প্রযুক্তিগুলো তৈরি করবে সেগুলো সহজ শর্তে এবং স্বল্প মূল্যে তৃতীয় বিশ্বে, উন্নয়নশীল বিশ্বে হস্তান্তর করতে হবে। উৎপাদক সমিতির কথা বলা হয়েছে, অর্থাৎ তৃতীয় বিশ্বের উৎপাদিত পণ্য সামগ্রী যদি একটা সমিতির আকারে বার্গেনিং করে বা দর কষাকষির মাধ্যমে উন্নত বিশ্বে রপ্তানি করতে পারে, বিশেষ করে কাঁচামালগুলো, তাহলে কিন্তু সেখান থেকে উন্নয়নশীল বিশ্ব লাভবান হতে পারবে। স্বল্পোন্নত দেশকে শুল্ক সুবিধা প্রদান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন সারা পৃথিবীতেই শুল্ক বাধা রয়েছে, পাশাপাশি অশুল্ক বাধাও রয়েছে। কোন দেশ ইচ্ছা করলে কোন দেশের পণ্য আমদানি বা রপ্তানিতে নিষেধাজ্ঞা দিতে পারে। এই নিষেধাজ্ঞার কারণে যেন উন্নয়নশীল বিশ্ব ক্ষতিগ্রস্ত না হয়, বিশেষ করে উন্নয়নশীল বিশ্বের কাছ থেকে স্বল্প শুল্কে পণ্য আমদানিকরণের কথা বলা হয়েছে, এবং রপ্তানির ক্ষেত্রেও অধিক শুল্ক ধার্য না করার কথা বলা হয়েছে, এবং উৎপাদন সম্প্রসারণের কথা বলা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উৎপাদন যদি বৃদ্ধি পায় তাহলেই কিন্তু তৃতীয় বিশ্বের বা উন্নয়নশীল বিশ্বের অর্থনৈতিক অগ্রগতি হবে, এবং সে লক্ষ্যেই কিন্তু নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা স্থাপিত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা ও সাম্রাজ্যবাদ নিয়ে আলোচনা করলাম। আসলে সাম্রাজ্যবাদ হচ্ছে কোন একটি রাষ্ট্র কর্তৃক অপর রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্বের উপরে আঘাত বা সার্বভৌমত্ব হস্তক্ষেপ করা বা সার্বভৌমত্ব বা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা। আর নতুন আন্তর্জাতিক ব্যবস্থা হচ্ছে সাম্রাজ্যবাদের ফলে সৃষ্ট বৈষম্য হ্রাসকরণের লক্ষ্যে তৃতীয় বিশ্ব যে উদ্যোগ গ্রহণ করেছে, একটি তালিকা প্রস্তুত করেছে, সেই তালিকার সমষ্টি হচ্ছে নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা, যার মাধ্যমে
তৃতীয় বিশ্ব অর্থনৈতিক উন্নয়নের পথকে আরো সহজতর করতে পারে। যে করোনাকালীন এই সময়ে আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশা রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।